আয়নাঘর ও জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিস্তারিত বিষয় নিয়ে আমরা আরো জানতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আমাদের সহকর্মী নাইম আবির। আবির, শুরুতেই যদি আয়নাঘরের বিষয়টি নিয়ে যদি আসি, জুলাই গণহত্যার পরে প্রায় 6 মাস তারপরে আজকে প্রধান উপদেষ্টা তিনি এই আয়নাঘরগুলো পরিদর্শন করলেন এবং কয়েকটি জায়গায় তিনি গিয়েছেন। আয়নাঘর পরিদর্শন শেষে উপদেষ্টা যেটা বলছেন যে আয়ামে জাহিলিয়াতের যুগের মতো তার সঙ্গে তুলনা করেছেন। আসলে এই আয়নাঘরের যে বিষয়টি আসলে যেখান থেকে উঠে আসে, যে পরিমাণের এখানে অপরাধ মানে যাদেরকে ধরা হয়েছিল, গ্রেপ্তার করা যায়, তাদেরকে এখানে টর্চার করা হয়েছে, সংখ্যাটা কেমন ছিল এবং পরবর্তীতে আয়নাঘরের আসলে কি হতে পারে, কিংবা আয়নাঘর জাদুঘরে অনেক কথা বলেছিল, ব্যাপারটা আসলে কি হতে পারে, এই ধরনের কোনো বিষয় উপদেষ্টা বলেছেন কিনা? গালিব, প্রথমে একটু বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কোড আনকোড যদি করি, যে আইএমএ জাহিলিয়াতের একদম আইএমএ জাহিলিয়াত কায়েম করা হয়েছিল, সত্যিকার অর্থে একেবারে তার কথার সাথে আমরা একমত। এবং আপনি যদি ভিডিওগুলো দেখেন, আজকে আয়নাঘর পরিদর্শন করবার জন্য বিদেশি সাংবাদিকরা এখানে ছিলেন এবং যারা ভুক্তভোগী তারাও এখানে ছিল। এবং আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা একটু বলতে চাই। উনি 4 দিন এই আয়নাঘরে কিন্তু ছিলেন, তাকে গুম করা হয়েছিল আন্দোলনের সময়। এবং তিনি যখন আয়নাঘরে এখানে পৌঁছলেন তখন কিন্তু তিনি সেটি রিলেট করতে পারছিলেন এবং তিনি বলছিলেন যে তিনি যখন 4 দিন এখানে ছিলেন, এই 4 দিনে যখন এই রুম থেকে, যে ছোট্ট রুম, খুপড়ির মতো রুম, সেখান থেকে যখন তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু তার চোখও বেঁধে রাখা হচ্ছিল। সুতরাং তিনি যে আয়নাঘরের ভেতরে প্রবেশ করেছেন, ঠিক কোন রুমটিতে তিনি ছিলেন সেটা কিন্তু তিনি ঠাওর করতে পারছেন না। সুতরাং কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল সেটি বোঝবার কোনো অপেক্ষা রাখে না। আমি ভুক্তভোগীদের কথা একটু আসতে চাই, কারণ তাদের কথার প্রেক্ষিতে কিন্তু পুরো ভয়াবহতার যে চিত্র সেটি কিন্তু উঠে আসে। আমি যদি বলি, আসিফের কথা বললাম, এর বাইরে গিয়ে যদি বলি আমি ব্রিগেডিয়ার আজমি, যিনি এর আগে তাকে সেনা কর্মকর্তা ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা, তাকে বরখাস্ত করা হয়েছিল এবং এরপরে তিনি দীর্ঘ সময় তিনি আয়না করেছিলেন। এবং আরেকটি বিষয় একটু বলতে চাই ওনার সাথেই, কতটা ভয়ানক হতে পারে গালিব। 11 বছরের একটা সন্তান আছে, এরকম একজন মা, তাকে প্রায় 1 দশক আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং সেই মায়ের সাথে সেই সন্তানও ছিল সে আয়নাঘরে। এবং এরপরে এই সন্তান রিলিজ পায়, অর্থাৎ ছাড়া পায়, কিন্তু সেই মাকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি। এবং আজও সেই সন্তানকে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘরে এবং সেখানে সেই সন্তানটি 11 বছরের যে বালিকা, যেই বালিকা তখন তিনি সেখানে প্রবেশ করেছিলেন, 1 দশক পরে তার বয়স নিশ্চয়ই 20-22 হয়ে গেছে, তিনি কিন্তু তখন তার এই অনুভূতির কথা যখন বলছিলেন, কি ভয়াবহতা আপনি আসলে বলে বোঝানো যাবে না। এবং এটি মানবাধিকারের কথা যদি বলি, পূর্ণাঙ্গভাবে মানবাধিকার লঙ্ঘন, কারণ একেবারে 11 বছরের একটি সন্তান থেকে এটি নিয়ে হয়েছে। তো আরেকটি বিষয় একটু বলে রাখি যে সব কিছু মিলে একটি, হ্যাঁ, এবার আমি একটু বলতে চাই যে গালিব, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টটি প্রকাশের কথা বলা হয়েছে, এবং সেটি একটু বলতে চাই। এইমাত্র আমাদের হাতে কিন্তু সেটি চলে এসেছে। এবং যদি বলি যে 1400 মানুষকে আসলে হত্যা করা হয়েছে, 1400। আপনি নিশ্চয়ই আমরা যারা গণমাধ্যমে, অর্থাৎ আমাদের যেই প্রতিবেদনটি ছিল, সরকারের যে প্রতিবেদন প্রকাশ করেছে তার থেকে অনেক বেশি। এবং গালিব একটু বলে রাখি যে গত পুরো 1 মাস, অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাস জুড়ে জাতিসংঘের 8 জন প্রতিনিধি কিন্তু বাংলাদেশে এসেছিলেন এই গণহত্যার যে তদন্ত সেটি করবার জন্য। এবং একই সাথে যদি একটু বলে রাখি, তাহলে ঢাকা এবং ঢাকার বাইরের যে বিভাগীয় শহরগুলো ছিল প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু গিয়েছেন এবং সরেজমিন তদন্ত করেছেন। রাজনৈতিক দল, অর্থনৈতিক যে দলগুলো রয়েছে এবং এই আন্দোলনের সমস্ত স্টেক হোল্ডারদের সাথে তারা কথা বলেছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে পুরো 1 মাস 8 জনের এই টিমটি এখানে কাজ করেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি। এবং আমি তো বললাম যে 1400 মানুষ কিন্তু হত্যার খবর তারা আসলে প্রকাশ করেছে এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ জেনেভায় কিন্তু সেটি প্রকাশিত হয়েছে। আচ্ছা আবির, একটা বিষয় জানা, 1400 আপনি বলছেন এবং আহতের সংখ্যা তারা বলছে 11,000, এবং এটা খুব একটা মানে মর্মান্তিক একটা সংবাদ আবির, যে এই 1400-র মধ্যে 12 থেকে 13% শিশু। এবং আরেকটি বিষয় কোট করতে চাই, যার বেশিরভাগই হত্যা হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আপনি দেখেছেন যে আমরা যখন কভার করতে গিয়েছি এই জুলাই আন্দোলনকে, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছে কিন্তু এই যারা আন্দোলন করছিল তাদের উপরে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে পূর্ণাঙ্গভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখানে। এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক, তিনি কিন্তু বাংলাদেশ সফরে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার সাথে তিনি বৈঠকও করেছেন। তখন কিন্তু তিনি বলেছিলেন এবং জাতিসংঘ প্রথম থেকে এটি বিবৃতি দিয়ে আসছিল যে এই যে আন্দোলনে, যে জুলাই বিপ্লবের যে আন্দোলন চলছে টানা 36 দিন, পরিপূর্ণভাবে যে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটি বারবার তারা বলেছে। সম্পা, যদি আমরা একটা বিষয় চিন্তা করি, যে এই বিষয়টা, এই যে ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটি, তারা এইটা
এবং আমরা খুব যেটা বিষয়টাকে এর পরে আসলে জাতিসংঘের যেই এই ফ্যাক্ট ফাইন্ডিং এর এই ধরনের প্রভাবটা আসলে কি ধরনের পড়ে বিশ্বব্যাপী। এবং সেই সাথে গালিব আমরা দেখেছি যে এই যে বলা হচ্ছিল যে অধিকাংশই শিশু, এই শিশুগুলো কিন্তু তাদের এই যে দুর্বিষহ স্মৃতি সেটি নিয়ে বড় হবে এবং এটি তার পরবর্তী জীবনেও প্রভাব ফেলবে। ফলে আমরা একটু আবিরের কাছে জানতে চাই যে আবির, এই যে যারা ভুক্তভোগী ছিলেন তাদের মধ্যে যারা একদমই প্রাপ্তবয়স্ক ছিলেন না, তাদের অনুভূতি সম্পর্কে জানতে চাই। তারা আসলে কি বলছেন, এই যে বিচার পাবেন বা এতদিন বিচারহীনতার মধ্যে ছিলেন, এ নিয়ে তাদের বক্তব্য কি আসলে? সবার তার আগে আরেকটি তথ্য জানাতে চাই যে আমরা যেহেতু রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, এই যে 1400 মানুষ যে হত্যা করা হয়েছে পুরোপুরি গণহত্যা, জেনোসাইড বলা হয়েছে কিন্তু মানবাধিকার কমিশন থেকে। এবং একটি জিনিস বলে রাখি যে এর সরাসরি নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ ফ্যাসিবাদের অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা আমরা বলছি, যিনি ভারতে পালিয়ে গেছেন, তার নাম এসেছে, প্রকাশ করা হয়েছে সরাসরি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন যিনি সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হচ্ছে আসাদুজ্জামান খান কামাল, এই তিনজনের নামে কিন্তু প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ এই তিনজনের, এবং এই তিনজনকে আমরা সেই সময় গণমাধ্যমে সবথেকে বেশি সক্রিয় দেখেছিলাম বিভিন্ন নির্দেশ কিংবা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে, এবং উস্কে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় বলা হয়েছিল যে এই আন্দোলন দমানোর জন্য শুধুমাত্র ছাত্রলীগই যথেষ্ট। সুতরাং বুঝতে পারছেন যে পুরো দস্তুর ভাবে এই তিনজনের নাম এসেছে, এবং সেখান থেকে মানে নির্দেশদাতা হিসেবে এই যে 1400 মানুষকে হত্যা করা হলো, এই যে গণহত্যা হলো, তার নির্দেশদাতা হিসেবে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মেটাল, একটি বিষয় বলে রাখি যে আপনি দেখেছেন যে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করে কিন্তু তারা গুলি করেছে, এবং এরপরে কিন্তু র্যাব বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছে সেটি আসলে মেটাল নয়, নন মেটাল। কিন্তু আসলে জাতিসংঘের যে এই প্রতিবেদন, সেখানে কিন্তু এসেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর রাইফেল ব্যবহার করেছে, অর্থাৎ মেটাল, অর্থাৎ যে একেবারে মানে মারণাস্ত্র যেটাকে আমরা আসলে বলি। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ ভয়াবহতা চলেছে, এবং এই জাতিসংঘের রিপোর্টে মোটামুটি এই তথ্যগুলো উঠে এসেছে। এবং এই রিপোর্ট আসলে অনেক কিছুই এখন খোলাসা হবে, এবং যে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে অনেকটা ধোঁয়াশা ছিল, কারণ অনেকেই আমরা জানি যে র্যাব নিজেরা প্রত্যাখ্যান করেছিল যে পুলিশ র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি। পরবর্তীতে এই বিষয় সবকিছু যেহেতু এখন জাতিসংঘের একটা তৃতীয় পক্ষ একটা রিপোর্ট প্রতিবেদন প্রকাশ পাচ্ছে, বলে রাখি যে জাতিসংঘের এই যে প্রতিবেদনটি, এটি সম্পূর্ণরূপে স্বাধীন একটি প্রতিবেদন, এবং সরকারের হস্তক্ষেপ, পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাও বলেছেন যে এখানে কিন্তু আমরা কোনো রকম হস্তক্ষেপ করছি না। যদিও খসড়া তারা পাঠিয়েছিল, কিন্তু সেটা তো পরিবর্তন কিংবা কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশ থেকে শুধুমাত্র এই যে তদন্ত হয়েছে তাকে সহযোগিতা করা হয়েছে, এতটুকুই বাংলাদেশ করেছে, এর বাইরে আর কোনো রকম ইনভলভমেন্ট ছিল না। নিশ্চয়ই এই 250 পৃষ্ঠার প্রতিবেদন আরো বিস্তারিত আপনি হয়তো আর কিছুক্ষণ পরে ঘাটাঘাটি করবেন, আরো কিছু তথ্য হয়তো বা নতুন করে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ।